সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি স্মরণিকা দাস, প্রভাষক রসায়ন, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। আজকে তোমাদের অষ্টম অধ্যায়ের রসায়ন ও শক্তি থেকে একটি নতুন টপিক শুরু করব। সেটি হলো তড়িতের সাহায্যে রাসায়নিক প্রক্রিয়া, ইংরেজিতে যাকে বলা হয় কেমিক্যাল প্রসেস বাই ইলেকট্রিসিটি। লেকচার শুরু করার আগে প্রথমেই জেনে নিতে হবে তড়িৎ রাসায়নিক কোষ অথবা ইলেকট্রোকেমিক্যাল সেল কাকে বলে। জ্বালানি পুড়িয়ে রাসায়নিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করা হয়। এই তাপশক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতে পরিণত করা যায়। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষে একই বা দুইটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে দুইটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড আংশিক ডুবানো থাকে। অতঃপর দণ্ড দুটিকে একটি ধাতব তার দিয়ে সরাসরি অথবা ব্যাটারির মাধ্যমে সংযোগ দেওয়া হয়। কোষের মধ্যে ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডকে বলা হয় তড়িৎদ্বার বা ইলেকট্রোড। তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার। প্রথমেই হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ অথবা ইলেকট্রোলাইটিক সেল। যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায় সেই কোষকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। আরেকটি কোষ হলো গ্যালভানিক কোষ অথবা ইংরেজিতে যাকে বলা হয় গ্যালভানিক সেল। যে কোষে রাসায়নিক পদার্থসমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে সেই কোষকে বলা হয় গ্যালভানিক কোষ। এবার আসো বিদ্যুৎ পরিবাহী কি সেটি জেনে নিই। বিদ্যুৎ পরিবাহী অথবা কন্ডাক্টর হলো যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয়। যেমন ধাতু, গ্রাফাইট, গলিত লবণ, লবণের দ্রবণ, অ্যাসিড ও ক্ষারের দ্রবণ সব কিছুতেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে, যার কারণে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর নির্ভর করে বিদ্যুৎ পরিবাহীকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো ইলেকট্রনীয় পরিবাহী আর একটি হলো তড়িৎ বিশ্লেষ্য। ইলেকট্রনীয় পরিবাহী অথবা ইলেকট্রনিক কন্ডাক্টর হলো যেসব পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় সেসব পরিবাহীকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী বা ইলেকট্রনিক কন্ডাক্টর। আমরা জানি ধাতুর মধ্যে ধাতব বন্ধন বিদ্যমান যাতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। গ্রাফাইটের মধ্যেও মুক্ত ইলেকট্রন থাকে। এ সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়। সকল পরিবাহীকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। যেমন লোহা, কপার, নিকেল, গ্রাফাইট এগুলো হলো ইলেকট্রনীয় পরিবাহীর উদাহরণ। এবার আসো তড়িৎ বিশ্লেষ্য অথবা ইলেকট্রোলাইট কি। যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায় তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত অবস্থায় থাকে। এই আয়নের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিদ্যুৎ পরিবহন করে। আয়নিক যৌগ এবং কিছু পোলার সমযোজী যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় সোডিয়াম ক্লোরাইড NaCl, কপার সালফেট CuSO4, সালফিউরিক অ্যাসিড H2SO4, পানি H2O, ইথানোয়িক অ্যাসিড CH3COOH এগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য আবার দুই প্রকারের। একটি হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইট আর একটি হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য অথবা উইক ইলেকট্রোলাইট। তীব্র তড়িৎ বিশ্লেষ্য
যেসব তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যেমন সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, এগুলো হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য অল্প পরিমাণে আয়নিত অবস্থায় থাকে তাদেরকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন পানি, ইথানোয়িক অ্যাসিড, এগুলো হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবার আসো তড়িৎদ্বার অথবা ইলেকট্রোড কি। তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী অর্থাৎ ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয় তাদেরকে বলা হয় তড়িৎদ্বার। তড়িৎ রাসায়নিক কোষে একটি তড়িৎদ্বারে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এই তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। অপর তড়িৎদ্বার থেকে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এই তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং সম্পূর্ণ কোষের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার, অর্থাৎ এই তড়িৎদ্বারে পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, এবং যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার, অর্থাৎ এই তড়িৎদ্বার থেকে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে। এবার আসো তড়িৎ বিশ্লেষণ কি। তড়িৎ বিশ্লেষণ অথবা ইলেকট্রোলাইসিস বোঝার জন্য তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষ্যের যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। যেমন গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালালে অ্যানোডে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হওয়ায় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। 2 sodium chloride liquid state produces 2 sodium and chlorine gas. এবার আসো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কি কৌশল রয়েছে। একটি কাঁচ অথবা চীনামাটির পাত্রে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন থাকে। সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন চলাচল করতে পারে। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়। এই দণ্ড দুটির একটিকে বলা হয় ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং অপরটিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যদি যুক্ত করা হয় তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড আয়নকে আকর্ষণ করবে। অন্যদিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত ঋণাত্মক তড়িৎদ্বার অথবা ক্যাথোড ধনাত্মক আধানযুক্ত সোডিয়াম আয়নকে আকর্ষণ করবে। এক্ষেত্রে দেখো চিত্রের মধ্যে সোডিয়াম আয়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হচ্ছে কারণ ক্যাথোড হলো নেগেটিভ, এবং ক্লোরাইড আয়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হচ্ছে কারণ অ্যানোড হলো পজিটিভ। তাহলে ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। তাহলে অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে? জারণ বিক্রিয়া, কারণ আমরা জানি অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করার ফলে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে হাফ ক্লোরিন অণুতে পরিণত হচ্ছে, অর্থাৎ এখানে একটি ক্লোরিন পরমাণু দেখানো হচ্ছে। যদি একটি ক্লোরিন পরমাণু আরেকটি ক্লোরিন পরমাণুর সাথে মিলিত হয় তখন ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। অন্যদিকে সোডিয়াম আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতব সোডিয়ামে পরিণত হয়। তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে, কারণ বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে সোডিয়াম আয়ন বা ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতব সোডিয়ামে পরিণত হয়। অর্থাৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে আমরা অ্যানোডে পাই ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে পাই সোডিয়াম ধাতু। এবার আসো গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কিভাবে হয়।
গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। গলিত সোডিয়াম ক্লোরাইডের মতো এখানে শুধু এ দুটি আয়নই থাকে না, যেহেতু গাঢ় দ্রবণ সেক্ষেত্রে পানির অণুও সামান্য পরিমাণে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি করে। চিত্রের মধ্যে দেখো, এখানে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ দেখানো হচ্ছে। চিত্রে একদিকে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ ঢুকানো হচ্ছে, সেক্ষেত্রে ক্লোরাইড আয়ন এবং হাইড্রক্সিল আয়ন অ্যানোডে বিক্রিয়া করছে এবং ক্যাথোডে হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়ন বিক্রিয়া করছে। অ্যানোডে ক্লোরাইড আয়ন এবং হাইড্রক্সিল আয়ন বিক্রিয়া করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে এবং ক্যাথোডে হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়ন বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন বিক্রিয়ায় থেকে যাচ্ছে, এর ফলে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ বিক্রিয়াস্থল থেকে বের হয়ে যাচ্ছে। আসো মেন কৌশলটা জেনে নিই। তড়িৎ বিশ্লেষ্য কোষে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় বিদ্যুৎ প্রবাহকালে সোডিয়াম আয়ন ও হাইড্রোজেন আয়ন একই সাথে ক্যাথোডের দিকে যায়। আমরা জানি সোডিয়াম আয়নের চেয়ে হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, তাই ক্যাথোডে হাইড্রোজেন আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু উৎপন্ন করে। ক্যাথোডে দেখো তড়িৎদ্বারের যে বিক্রিয়াটি সেটি হলো হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে। হাইড্রোজেন এবং হাইড্রোজেন দুটি পরমাণু একসাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু হচ্ছে। অ্যানোডেও একই ব্যাপার, একই সাথে ক্লোরাইড আয়ন এবং হাইড্রক্সিল আয়ন যায়। আমরা জানি হাইড্রক্সিল আয়নের ইলেকট্রন দানের প্রবণতা ক্লোরাইড আয়নের চেয়ে বেশি থাকলেও দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার চেয়ে অনেক বেশি, তাই হাইড্রক্সিল আয়নের চেয়ে ক্লোরাইড আয়ন আগে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে দুটি শর্ত। প্রথম শর্তটি হলো হাইড্রক্সিল আয়নের ইলেকট্রন দানের প্রবণতা ক্লোরাইড আয়নের চেয়ে বেশি, কিন্তু দ্বিতীয় শর্তটি হচ্ছে দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার চেয়ে অনেক বেশি, অর্থাৎ এখানে দুটো ক্লোরাইড আয়ন লাগছে। এজন্য হাইড্রক্সিল আয়নের চেয়ে ক্লোরাইড আয়ন আগে ইলেকট্রন ত্যাগ করবে। একটি ক্লোরাইড আয়ন অ্যানোড তড়িৎদ্বারে একটি ইলেকট্রন ত্যাগ করে একটি ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। তাহলে দুটি ক্লোরিন পরমাণু একসাথে যুক্ত হয়ে ক্লোরিন অণু উৎপন্ন করে। অ্যানোডের তড়িৎদ্বারের বিক্রিয়াটি হচ্ছে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে, যা জারণ ক্রিয়ার অংশ, এবং ক্লোরিন পরমাণু অর্থাৎ দুটি ক্লোরিন পরমাণু একসাথে মিলিত হয়ে ক্লোরিন অণু তৈরি করছে। পাত্রে তাহলে কি থেকে যাচ্ছে? সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। ফলে সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন একত্রিত হয়ে সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার উৎপন্ন করছে। এটি হলো গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণের কৌশল। তোমরা গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ এবং গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ পার্থক্য করে পড়বে, কারণ এখানে চিত্র দিয়েও প্রশ্ন আসে সৃজনশীলের মধ্যে, আবার চিত্র ছাড়াও আরেকটি প্রশ্ন আসে, সেই প্রশ্নটি এখন তোমাদেরকে বাড়ির কাজে দেব। বাড়ির কাজটি দেখো, কোন ধরনের সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় বিশ্লেষণ করো। আমরা জানি গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ফলেই কি পাওয়া যাচ্ছে? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস। এটি কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণে পাওয়া যায় না। তাহলে এই দুটো পার্থক্যকরণের মাধ্যমে তোমরা এই প্রশ্নটির আনসার দিতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই লেসনটি শেষ করছি।